আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের রাজশেখর বসুর লেখা লম্বকর্ণ গল্পটি পাঠ ও বিশ্লেষণ করে শোনাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো অংশ বাদ দিও না। আর তোমাদের আরও একটা কথা বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর, জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট, বেলেঘাটা বেঞ্চ। প্রত্যহ সকালে খালের ধারে হাওয়া খাইতে যান। 40 পার হইয়া ইনি একটু মোটা হইয়া পড়িয়াছেন। সেই জন্য ডাক্তারের উপদেশে হাঁটিয়া এক্সারসাইজ করেন এবং ভাত ও লুচি বর্জন করিয়া দুবেলা কচুরি খাইয়া থাকেন। কিছুক্ষণ পাইচারি করিয়া বংশলোচনবাবু ক্লান্ত হইয়া খালের ধারে একটি ঢিপির উপর রুমাল বিছাইয়া বসিয়া পড়িলেন। ঘড়ি দেখিলেন 6:30 বাজিয়া গিয়াছে। জ্যৈষ্ঠ মাসের শেষ। সিলনে মনসুন পৌঁছিয়াছে। এখানেও যে কোনো দিন ঝড় জল হওয়া বিচিত্র নয়। বংশলোচন উঠিবার জন্য প্রস্তুত হইয়া হাতের বর্মা চুরুটে একবার জোরে টান দিলেন। এমন সময় বোধ হইল কে যেন পিছু হইতে তাঁর জামার প্রান্ত ধরিয়া টানিতেছে এবং মিহি সুরে বলিতেছে, হুম 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 হুম। ফিরিয়া দেখিলেন একটি ছাগল। এবার ছাগলটির বর্ণনা দেওয়া হচ্ছে। বেশ হৃষ্টপুষ্ট ছাগল, কুচকুচে কালো নধর দেহ, বড় বড় লটপটে কানের উপর কচি পটলের মতো দুটি শিং বাহির হইয়াছে। তবে বয়স বেশি নয়, এখনো অজাত শ্মশ্ম, অর্থাৎ গোপটপ কিছুই গজায়নি। বংশলোচন বললেন, আরে এটা কোথা থেকে এলো? কার পাঁঠা? কাকেও তো দেখছি না। ছাগল উত্তর দিল না। কাছে ঘেঁষিয়া লোলুপ নেত্রে তাহাকে পর্যবেক্ষণ করিতে লাগিল। আর বংশলোচন তাহার মাথায় ঠেলা দিয়া বলেন, যা পালা, ভাগো, হিয়াসে। ছাগল পিছনের দুপায়ে ভর দিয়া দাঁড়াইয়া উঠিল এবং সামনের দুপা মুড়িয়া ঘাড় বাঁকাইয়া রায় বাহাদুরকে ঢু মারিল। রায় বাহাদুর কৌতুক বোধ করিলেন কিছুটা, ফের ঠেলা দিলেন। ছাগল আবার খাড়া হইল এবং খপ করিয়া তাহার হাত হইতে চুরুটটি কাড়িয়া লইল। আহার আনতে বলিল, অর্থাৎ বলতে চাইছে আর আছে। বংশলোচনের সিগার কেসে আর একটি মাত্র চুরুট ছিল। তিনি সেটি বাহির করিয়া দিলেন। ছাগলের মাথা ঘোরা, গা বমি বা অপর কোনো ভাব বৈলক্ষণ প্রকাশ পাইল না। দ্বিতীয় চুরুট নিঃশেষ করিয়া পুনরায় জিজ্ঞাসা করিল, অর্থাৎ বংশলোচন বলিলেন, আর নাই, তুই এইবার যা, আমি উঠি। ছাগল বিশ্বাস করিল না, পকেট তল্লাশ করিতে লাগিল। বংশলোচন নিরুপায় হইয়া চামড়ার সিগার কেসটি খুলিয়া ছাগলের সম্মুখে ধরিয়া বলিলেন, না বিশ্বাস হয় তো এই দেখো বাপু। ছাগল এক লম্ফে সিগার কেস কাড়িয়া লইয়া চর্বণ আরম্ভ করিল। রায়বাহাদুর রাগিবেন কি হাসিবেন স্থির করিতে না পারিয়া বলিয়া ফেলিলেন, সালা, অন্ধকার হইয়া আসিতেছে, আর দেরি করা উচিত নয়। বংশলোচন গৃহাভিমুখে চলিলেন, আর ছাগল কিন্তু তাহার সঙ্গ ছাড়িল না। বংশলোচন বাবু বিব্রত হলেন কিছুটা। কার ছাগল, কি বৃত্তান্ত তিনি কিছুই জানেন না। নিকটে কোনো লোকও নাই যে জিজ্ঞাসা করেন। আর ছাগলটাও নাছোড়বান্দা, তাড়াইলে যায় না। অগত্যা বাড়ি লইয়া যাওয়া ছাড়া ভিন্ন গত্যন্তর নাই। পথে যদি মালিকের সন্ধান পাই তো ভালোই, নতুবা কাল সকালে যা হোক একটা ব্যবস্থা করিবেন। বাড়ি ফিরিবার পথে বংশলোচন অনেক খোঁজ লইলেন, কিন্তু
কেহই ছাগলের ইতিবৃত্ত বলিতে পারিল না। অবশেষে তিনি হতাশ হইয়া স্থির করিলেন যে আপাতত নিজেই উহাকে প্রতিপালন করিবেন। হঠাৎ বংশলোচনের মনে একটা কাঁটা খচ করিয়া উঠিল। তাহার যে এখন পত্নীর সহিত কলহ চলিতেছে, আজ 5 দিন হইল কথা বন্ধ, ইহাদের দাম্পত্য কলহ বিনা আড়ম্বরে নিষ্পন্ন হয়, তো সামান্য একটা উপলক্ষ, 2-4টি নাতি তীক্ষ্ণ বাক্যবান, তারপর দিন কতক অহিংস অসহযোগ, বাক্যালাপ বন্ধ, পরিশেষে হঠাৎ একদিন সন্ধিস্থাপন ও পুনর্মিলন, এরকম তো প্রায়ই হয়, তো বিশেষ উদ্বেগের কারণ নেই। কিন্তু আপাতত অবস্থাটি সুবিধাজনক নয়। গৃহিণী জন্তু জানোয়ার মোটেই পছন্দ করেন না, আর বংশলোচনের একবার কুকুর পোষার শখ হয়েছিল, কিন্তু গৃহিণীর প্রবল আপত্তিতে তাহা সফল হয়নি। আজ একে কলহ চলিতেছে, তার উপর ছাগল লইয়া গেলে আর রক্ষা থাকবে না। হ্যাঁ, একে মনসা, তাই আবার ধুনার গন্ধ। যাই হোক, চলিতে চলিতে রায়বাহাদুর পত্নীর সহিত কাল্পনিক বাকযুদ্ধ আরম্ভ করিলেন। একটা পাঠা পুষিবেন, তাতে আর কি বলবার আছে? তার কি স্বাধীনভাবে একটা শখ মিটাইবার ক্ষমতা নেই? তিনি একজন মান্যগণ্য সম্ভ্রান্ত ব্যক্তি, বেলেঘাটা রোডে প্রকাণ্ড অট্টালিকা, বিস্তর ভূসম্পত্তি। তিনি একজন খেতাবধারী অনারারি হাকিম, 50 টাকা পর্যন্ত জরিমানা, 1 মাস পর্যন্ত জেল দিতে পারেন। আর তার কিসের দুঃখ, কিসের লজ্জা, কিসের নার্ভাসনেস? বংশলোচন বারবার মনকে প্রবোধ দিলেন, তিনি কারো তোয়াক্কা রাখেন না। বংশলোচন বাবুর বৈঠকখানায় যে সান্ধ্য আড্ডা বসে, তাতে নিত্য বহু সংখ্যক রাজা উজির বধ হইয়া থাকে। লাট সাহেব, সুরেন বাড়ুজ্যে, মোহনবাগান, পরমার্থতত্ত্ব, প্রতিবেশী অধর বুড়োর শ্রাদ্ধ, আলিপুরের নূতন কুমির, কোনো প্রসঙ্গই বাদ যায় না। সম্প্রতি 7 দিন ধরিয়া বাঘের বিষয় আলোচিত হইতেছিল। এই সূত্রে গতকল্য বংশলোচনের শ্যালক নগেন এবং দূরসম্পর্কের ভাগিনেও উদরের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। অন্যান্য সভ্য অনেক কষ্টে তাহাদিগকে নিরস্ত করেন। বংশলোচনের বৈঠকখানা ঘরটি বেশ বড় এবং সুসজ্জিত, অর্থাৎ অনেকগুলি ছবি, আয়না, আলমারি, চেয়ার ইত্যাদি জিনিসপত্রে ভর্তি। তবে প্রথমেই নজর পড়ে কার্পেটে বোনা ছবি। কালো জমির ওপর আসমানি রঙের বিড়াল। যুদ্ধের সময় বাজারে সাদা পশম ছিল না, সুতরাং বিড়ালটির এই দশা হইয়াছে। ছবির নিচে সর্বসাধারণের অবগতির জন্য বড় বড় ইংরেজি অক্ষর লেখা CAT। তার নিচে রচয়িত্রীর নাম মানিনী দেবী, ইনি গৃহকর্ত্রী। ঘরের অপর দিকের দেওয়ালে একটি রাধাকৃষ্ণের তৈলচিত্র। রাধা কৃষ্ণকে লইয়া কদমতলায় দাঁড়াইয়া আছেন। একটা প্রকাণ্ড সাপ তাহাদিগকে পাক দিয়া পিষিয়া ফেলিবার চেষ্টা করিতেছে, কিন্তু রাধাকৃষ্ণের ভ্রুক্ষেপ নাই, কারণ সাপটি বাস্তবিক সাপ নয়, ওঙ্কার মাত্র। আর তাছাড়া কতকগুলি মোমের ছবি আছে, তাদের অঙ্গে সিল্কের ব্রাহ্ম শাড়ি, মাথায় কালো সুতায় আলুলায়িত পরচুলা, ময়দায় কাই দিয়া আঠিয়া দেওয়া হইয়াছে, কিন্তু ইহাতে তাহাদের মুখের দুরন্ত মেম ভাব ঢাকা পড়ে নাই। তবে সেই জন্য জোর করিয়া নাক বিধাইয়া দেওয়া হইয়াছে। ঘরে 2টি দেওয়াল আলমারিতে চিনেমাটির পুতুল এবং কাচের খেলনা ঠাসা। উপরে শুইবার ঘরের 4টি আলমারি বোঝাই হইয়া যাহা বাড়তি হইয়াছে, তাহাই নিচে স্থান পাইয়াছে। ইহা ভিন্ন আর নানা প্রকার আসবাব, যথা রাজা রানীর ছবি, রায়বাহাদুরের পরিচিত ও অপরিচিত ছোট বড় সাহেবের ফটোগ্রাফ, গিলটির ফ্রেমে বাঁধানো আয়না, অ্যালমান্ক ঘড়ি, রায়বাহাদুরের সনদ, কয়েকটি অভিনন্দনপত্র ইত্যাদি আছে।
আজ যথাসময়ে আড্ডা বসিয়াছে। বংশলোচন এখনো বেড়াইয়া ফেরেন নাই। তাহার অন্তরঙ্গ বন্ধু বিনোদ উকিল ফরাসের ওপর তাকিয়া ঠেস দিয়া খবরের কাগজ পড়িতেছেন। বৃদ্ধ কেদার চাটুর্য মহাশয় হুঁকা হাতে ঝিমাইতেছেন। নগেন ও উদয় অতি কষ্টে ক্রোধ রুদ্ধ করিয়া ওত পাতিয়া বসিয়া আছে। একটা ছোটা পাইলেই পরস্পরকে আক্রমণ করিবে। আর চুপ করিয়া থাকিতে না পারিয়া উদয় বলিল, যাই বলো, বাঘের মাপ কখনোই ল্যাজ চোদ্দ হতে পারে না। তাহলে ছেলে মেয়েদের মাপও চুল চোদ্দ হবে না কেন? আমার বউয়ের বিনুনিটাই তো 3 ফুট হবে। তবে কি বলতে চাও বউ 8 ফুট লম্বা? নগেন বলল, দেখ উদো, তোর বউয়ের বর্ণনা আমরা শুনতে চাই না। বাঘের কথা বলতে হয় তো। চাটুর্য মহাশয়ের তন্দ্রা ছুটিয়া গেল। বলিলেন, আহা, তোমাদের এখানে কি বাঘ ছাড়া অন্য জানোয়ার নেই? এমন সময় বংশলোচন ছাগল লইয়া ফিরিলেন। বিনোদবাবু বলিলেন, বাহ বাহ, বেশ পাঠাটি তো। কত দিয়ে কিনলে হে? বংশলোচন সমস্ত ঘটনা বিবৃত করিলেন। বিনোদ বলিলেন, বেওয়ারিশ মাল বেশি দিন ঘরে না রাখাই ভালো। সাবার করে ফেলো, কাল রবিবার আছে, লাগিয়ে দাও। চাটুর্য মশাই ছাগলের পেট টিপিয়া বলিলেন, দিব্যি পুরুষ্টু পাঁঠা, খাসা কালিয়া হবে। নগেন ছাগলের ওপর উরু টিপিয়া বলল, হাড়ি কাবাব, একটু বেশি করে আদা বাটা আর পেঁয়াজ। উদয় বলিল, উফ, আমার বউ এসা গুলি কাবাব করতে জানে। নগেন উরুকুটি করিয়া বলিল, উদো আবার। বংশলোচন বিরক্ত হইয়া বলিলেন, তোমাদের কি জন্তু দেখলেই খেতে ইচ্ছে করে? একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তা কেবল কালিয়া আর কাবাব? ছাগলের সংবাদ শুনিয়া বংশলোচনের 7ম বর্ষীয়া কন্যা টেপি এবং সর্বকনিষ্ঠ পুত্র ঘেন্টু ছুটিয়া আসিল। ঘেন্টু বলল, ও বাবা, আমি পাঠা খাবো। পাঠার বংশলোচন বললেন, যা যা, শুনে শুনে কেবল খাই শিখছেন। ঘেন্টু হাত পা ছুঁড়িয়া বলল, হ্যাঁ, আমি মেটলি খাবো। টেপি বলল, বাবা, আমি পাঠাকে পুষবো, একটু লাল ফিতে দাও না। বংশলোচন বলছেন, বেশ তো, একটু খাওয়া দাওয়া করুক, তারপর নিয়ে খেলা করিস এখন। টেপি জিজ্ঞাসা করলো, পাঠার নাম কি বলো না? বিনোদ বলল, নামের আর ভাব নাকি, ভাসুরক, দধিমুখ, মসিপুচ্ছ, লম্বকর্ণ। চাটুর্য বললেন, হ্যাঁ, লম্বকর্ণই ভালো। বংশলোচন কন্যাকে একটু অন্তরালে লইয়া গিয়া জিজ্ঞাসা করে, টিপু, তোর মা এখন কি করছে রে? টেপি তখন জানায়, এক্ষুনি তো কল ঘরে গেছে। তো বংশলোচন বাবু বললেন, ঠিক জানিস? তাহলে এখন 1 ঘন্টা নিশ্চিন্তে। দেখ, ঝিকে বল, চট করে ঘোড়ার ভেজানো ছোলা 4টি এনে এই বাইরের বারান্দায় যেন ছাগলটাকে খেতে দেয়। আর দেখ, বাড়ির ভিতরে নিয়ে যাসনি যেন। উৎসাহের আতিশয্যে টেপি পিতার আদেশ ভুলিয়া গেল। ছাগলের গলায় ফিতা বাঁধিয়া টানিতে টানিতে অন্দরমহলে লইয়া গিয়া বলল, ও মা, শিগগির এসো, লম্বকর্ণ দেখবে এসো। তো মানিনী মুখ মুছিতে স্নানের ঘর হইতে বাহির হইয়া বললে, আহ মরো, ওটাকে কি আনলে? দূর ও বাতাসি, শিগগির ছাগলটাকে বার করে দিয়ে ঝাঁটা মার। টেপি বলল, আরে, ওকে বাবা এনেছে, আমি পুষবো। ঘেন্টু বলল, ঘোড়া খেলবো। মানিন বললেন, খেলা আমি বার করে দিচ্ছি। ভদ্রলোক আবার কি ছাগল পোষে? বেরো। ও দরবান, ও চুকান্দার সিং। হজৌর হাঁক দিয়া চুকান্দার সিং হাজির হলেন। আর শীর্ণ খর্বাকৃতি বৃদ্ধ, গালপাট্টা দাঁড়িয়ে,
চুকন্দর সিংয়ের বিবরণ দেওয়া হচ্ছে এখানে। তো পাকানো গোঁফ, জাঁকালো গলা এবং ততোধিক জাঁকালো তার নাম, আর ইহারই জোরে সে চোট্টা এবং ডাকুর আক্রমণ হইতে দেউড়ি পর্যন্ত রক্ষা করে। অন্দরের মধ্যে হট্টগোল শুনিয়া রায়বাহাদুর বুঝিলেন যুদ্ধ অনিবার্য। মনে মনে তাল ঠকিয়া বাড়ির বাইরে এলেন এবং গৃহিণী তার প্রতি দৃকপাত না করিয়া দরোয়ানকে বলিলেন, ছাগলটাকে আভি নিকাল দেও, একদম ফটকের বাইরে, নেই তো এক্ষুনি ছিষ্টি নোংরা করেগা। চুকন্দর সিং বহুত আচ্ছা। বংশলোচন বাবু পাল্টা হুকুম দিলেন, দেখো চুকন্দর সিং, একটি বকরি গেটের বাইরের জায়গা তো তোমার নকরি ভি জায়গা। চুকন্দ বলল, বহুত আচ্ছা। মানিনী স্বামীর প্রতি কয়েকটা অগ্নিবাণ বা অগ্নিময় নয়নবাণ হানিয়া বললেন, হেলা টেপি হতচ্ছাড়ি, রাত্রির হয়ে গেল তো গিলতে হবে না? থাকিস তুই ছাগল নিয়ে, কাল যাচ্ছি আমি হাটখোলায়। হাটখোলায় গৃহিণীর পিত্রালয়। বংশলোচন বললেন, টেপু ঝিকে বলে দে বৈঠকখানা ঘরে আমার শোবার বিছানা করে দেবে, আমি সিঁড়ি ভাঙতে পারি না। আর দেখ, ঠাকুরকে বল আমি মাংস খাবো না, শুধু খান খতক কচুরি, একটু ডাল আর পটল ভাজা। পুরাকালে বড়লোকদের বাড়িতে একটি করিয়া গোসাঘর থাকিত। ক্রুদ্ধা আর্য নারীগণ সেখানে আশ্রয় লইতেন, কিন্তু আর্যপুত্রদের জন্য সেরকম কোনো পাকা ঘরের বন্দোবস্ত ছিল না। অগত্যা তাহার এক পত্নীর সহিত মতান্তর হইলে আর এক পত্নীর দ্বারস্থ হতেন। তো আজকাল খরচপত্র বাড়িয়া যাওয়ায় এই সকল সুন্দর প্রাচীন প্রথা লোপ পাইয়াছে। তো এখন মেয়েদের ব্যবস্থা, শুইবার ঘরের মেঝের ওপর মাদুর অথবা তেমন হইলে বাপের বাড়ি, আর ভদ্রলোকদের একমাত্র আশ্রয় বৈঠকখানা। আহারান্তে বংশলোচন বৈঠকখানা ঘরে একাকী শয়ন করিলেন। অন্ধকারে তার ঘুম হয় না, এই জন্য ঘরের এক কোণে পিলসুজের ওপর একটা রেড়ির তেলের প্রদীপ জ্বলিতেছে। কিছুক্ষণ এই পাশ ওপাশ করিয়া বংশলোচন উঠিয়া ইলেকট্রিক লাইট জ্বালিলেন এবং একখানি গীতা লইয়া পড়িতে বসিলেন। তবে এই গীতাটি তাঁর দুঃসময়ের সম্বল। পত্নীর সহিত অসহযোগ হইলে তিনি এটি লইয়া নাড়াচাড়া করেন এবং সংসারের অনিত্যতা উপলব্ধি করিতে চেষ্টা করেন। কর্মযোগ পড়িতে পড়িতে বংশলোচন ভাবিলেন, তিনি কি এমন অন্যায় কাজ করেছেন যার জন্য মানিনী এরূপ ব্যবহার করবে? বাপের বাড়ি যাবেন, ইস ভারী তেজ, তিনি ফিরাইয়া আনিবার নামটি করিবেন না। যখন গরজ হইবে তখন আপনিই ফিরিবে। গৃহিণী শখ করিয়া যেসব জঞ্জাল ঘরে পড়েন তা তো বংশলোচন নীরবে বন্দোবস্ত করেন। এই তো সেদিন 15টা জলচৌকি, 23টা বঁটি, 250 টাকার খাড়গাই বাসন কেনা হইয়াছে। আর দোষ হইলে কেবল ছাগলের বেলা, যত সব। বংশলোচন গীতাখানি সরাইয়া রাখিয়া আলোর সুইচ বন্ধ করিলেন এবং ক্ষণকাল পরে নাসিকাধ্বনি করিতে লাগলেন। লম্বকর্ণ বারান্দায় শুইয়া রোমন্থন করিতেছিল। 2টি বর্মা চুরুট খাইয়া তাহার ঘুম চটিয়া গিয়াছে। রাত্রি 1টা নাগাদ আন্দাজ জোরে হাওয়া উঠিল। ঠান্ডা লাগায় সে বিরক্ত হইয়া উঠিল। বৈঠকখানা ঘর হইতে মিটমিটে আলো দেখা যাইতেছে। লম্বকর্ণ তাহার বন্ধন রজ্জু চিবাইয়া কাটিয়া ফেলিল এবং দরজা খোলা পাইয়া নিঃশব্দে বৈঠকখানার ঘরে প্রবেশ করিল। তো আবার তাহার ক্ষুধা পাইয়াছে। ঘরের চারিদিকে ঘুরিয়া একবার তদারক করিয়া লইল। ফরাসের এক কোণে একগোছা খবরের কাগজ হইয়াছে। চিবাইয়া দেখিল অত্যন্ত নীরস। অগত্যা সে গীতার 3 অধ্যায় উদরস্থ করিল। গীতা খাইয়া গলা শুকাইয়া গেল। একটা উঁচু তেপায়ের ওপর 1 কুজা জল আছে, কিন্তু তাহা নাগাল পাওয়া যায় না। লম্বকর্ণ তখন প্রদীপের কাছে গিয়া রেড়ির তেল চাকিয়া দেখিল, বেশ সুস্বাদু। চকচক করিয়া সবটা খাইয়া রইল। প্রদীপ নিভিল।
এদিকে বংশলোচন স্বপ্ন দেখছেন, সন্ধি স্থাপন হইয়া গিয়াছে। হঠাৎ পাশ ফিরিতে তাহার নরম নরম স্পন্দনশীল স্পর্শ অনুভব হইল। নিদ্রা বিজড়িত স্বরে বলিলেন, কখন এলে? উত্তর পাইলেন, "হুঁ হুঁ হুঁ।" লম্বকর্ণ গল্পের প্রথম পর্ব এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছে।